৯ সেপ্টেম্বর ২০২৫ হিমালয়ের কোলে অবস্থিত একসময় শান্তির প্রতীক হিসেবে পরিচিত নেপাল আজ অস্থিরতায় কাঁপছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তাদের কণ্ঠে একটাই স্লোগান, দুর্নীতি চাই না, অবহেলা চাই না, আমরা চাই পরিবর্তন। এই গণ অভ্যুত্থান আকস্মিক কোনো ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, কেন এক সময়ের শান্ত নেপাল আজ এত বিক্ষুব্ধ? বন্ধুরা, এই গণ অভ্যুত্থান কি নেপালকে নতুন পথে নিয়ে যাবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন আরও বিশ্লেষণমূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করে আজকের ভিডিও। নেপালের রাজনৈতিক সংকটের শিকড় অনেক গভীরে পতিত। ১৯৯০ সালের গণ আন্দোলনে দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হলেও তা ছিল দুর্বল। ঘন ঘন সরকার পরিবর্তন, ক্ষমতার লড়াই আর রাজনৈতিক দলাদলি দেশের মূল কাঠামোকে দুর্বল করে দেয়। ২০০৬ সালের মাওবাদী বিদ্রোহের মধ্য দিয়ে রাজতন্ত্রের সম্পূর্ণ পতন ঘটলেও দুর্নীতি এবং স্বজনপ্রীতির ধারা অব্যাহত থাকে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর যখন লাখ লাখ মানুষ গৃহহীন, তখন পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আসা বিদেশি অর্থ দুর্নীতির চোরাবালিতে হারিয়ে যায়। ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল, আর জনগণের দুর্দশার প্রতি ছিল চরম অবহেলা। এই অবহেলা আর অদক্ষতা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আজকের এই গণ অভ্যুত্থান সেই চাপা ক্ষোভেরই বিস্ফোরণ। নেপালের এই পরিস্থিতি আন্তর্জাতিক প্রেক্ষাপটে নতুন নয়। এর সবচেয়ে বড় এবং নিকটতম উদাহরণ হল শ্রীলঙ্কা। ২০২২ সালে শ্রীলঙ্কা যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন দেশ জুড়ে এক অভূতপূর্ব গণবিক্ষোভ শুরু হয়। শ্রীলঙ্কার এই সংকটের পিছনে ছিল দুটি প্রধান কারণ: অদূরদর্শী অর্থনৈতিক নীতি। রাজাপক্ষ পরিবারের শাসনামলে একের পর এক মেগা প্রকল্পে ঋণ নেওয়া হয়, যার অধিকাংশই ছিল উচ্চ সুদের চীনা ঋণ। এর মধ্যে হাম্বানটোটা বন্দর এবং কলম্বো পোর্ট সিটি প্রকল্প ছিল বিশেষতভাবে বিতর্কিত। এই প্রকল্পগুলো অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় দেশের ঋণভার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একই সময়ে কর কমানো এবং রাসায়নিক সার আমদানি নিষিদ্ধ করার মতো ভুল সিদ্ধান্তগুলো দেশের কৃষি ও অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এর ফলস্বরূপ ডলারের তীব্র সংকট দেখা দেয়, যার ফলে জ্বালানি, খাদ্য এবং ঔষধের মতো জরুরি পণ্য আমদানি করা অসম্ভব হয়ে পড়ে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ১ লিটার তেল বা ১ কেজি চাল পাচ্ছিল না। এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে তারা প্রেসিডেন্টের সরকারি বাসভবন দখল করে নেয়। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে দেশ ছেড়ে পালাতে হয়। শ্রীলঙ্কার ঘটনা আমাদের শিখিয়েছে যে যখন সরকার জনগণের দুর্দশার প্রতি উদাসীন থাকে এবং দুর্নীতি সীমা ছাড়িয়ে যায়, তখন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকেও জনরোষের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ইতিহাসও জনগণের আন্দোলনের সাক্ষী। বাংলাদেশের জনগণ বারবার প্রমাণ করেছে যে তাদের ঐক্যবদ্ধ শক্তি দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে সক্ষম। ১৯৯০ সালের গণ অভ্যুত্থান, এই আন্দোলন বাংলাদেশের সামরিক শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ ছিল। দীর্ঘ ৯ বছর ধরে শাসন করা তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে। ব্যাপক দুর্নীতি, স্বৈরাচারী শাসন এবং মানুষের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে অংশ নেয়। জনরোষ এতটাই তীব্র ছিল যে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থান সবচেয়ে সাম্প্রতিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। বছরের পর বছর ধরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, নির্বাচন নিয়ে অনিয়ম এবং অব্যাহত দুর্নীতির কারণে দেশের তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত ছড়িয়ে পড়ে শ্রমিক, কৃষক, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। ২০২৪ সালের জুলাই মাসে রাজধানী ঢাকা সহ সারা দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে। সরকারি দমনপীড়ন, ইন্টারনেট বন্ধ, গণগ্রেফতার কিছুই আন্দোলনকে ঠেকাতে পারেনি। অবশেষে সরকারের পতন ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে আরেকটি গণ অভ্যুত্থানের মাইল ফলক হয়ে যায়।
এই ঘটনাগুলো প্রমাণ করে যে যখন সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তখন সাধারণ মানুষের আন্দোলনই নতুন দিগন্তের সূচনা করে। নেপালের সংকটও তাই দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, অদক্ষ নেতৃত্ব এবং দুর্নীতির বিষবৃক্ষ আজ দেশটিকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিয়ে এসেছে। জনগণ এখন আর কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করছে না, তারা এবার বাস্তব পরিবর্তন চাইছে। নেপালের তরুণ প্রজন্ম বিশেষত এই আন্দোলনে এক নতুন শক্তি যোগ করেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দুর্নীতির খবর ছড়িয়ে দিচ্ছে এবং মানুষকে সংগঠিত করছে। কিন্তু প্রশ্ন হলো, এই গণ অভ্যুত্থান কি সত্যই নেপালকে নতুন পথে নিয়ে যাবে, নাকি আগের মতোই একদল দুর্নীতিবাজ রাজনীতিবিদ যাবে আর এক দল এসে নতুন খেলায় মেতে উঠবে? এই প্রশ্নটির উত্তর দিবে ইতিহাস। নেপালের জন্য এটি বড় এক পরীক্ষা। বন্ধুরা, নেপালের এই গণ অভ্যুত্থান শুধু একটি দেশের গল্প নয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের ঘটনাগুলো দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য এক সতর্ক বার্তা। যদি নেতারা জনগণের কথা না শোনে, যদি দুর্নীতি আর অবহেলা চলতে থাকে, তাহলে যে কোনো দেশেই এমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিলে ভবিষ্যৎ রক্ষা করা যায়। আপনারা কি মনে করেন, নেপালের এই গণ অভ্যুত্থান কি সত্যিই নতুন আলো দেখাবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে আবারও? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন এই বিশ্লেষণ অন্যদের জানা প্রয়োজন, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান।